ঢাকা এখন পোস্টার ব্যানারের দখলে, শহরের সৌন্দর্য হারিয়ে যাচ্ছে প্রতিটি দেয়ালে। সকলের সহযোগিতা ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। মানবতা বিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার হবে শেখ হাসিনার রায়। রাজা রামমোহন রায়কে ব্রিটিশ এজেন্ট বললেন বিজেপি নেতা। এবং অপরাজিত অভিযানে আরও এক ধাপ এগিয়ে শতভাগ জয়ে বিশ্বকাপের দরজায় স্পেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর ৩টার সংবাদে। সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। চলে যাচ্ছি পুরো খবরে। ঢাকা এখন সত্যি পোস্টার ব্যানারের নগরী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পুরো শহর জুড়ে পোস্টার ব্যানার ও ফেস্টুনে ঢাকা একদম ঠেকে গেছে। দেয়াল, ফুটপাত, খুঁটি ও ওভারব্রিজ সব জায়গায় পোস্টারের দখল। ডিএনসিসি ও ডিএসসিসি অপসারণ অভিযান চালালেও কার্যকর ফল হয়নি এবং রাজনৈতিক দলের দায়িত্বহীনতায় শহরের সৌন্দর্য হুমকিতে। বিস্তারিত জানতে জাগো ডেস্ক রিপোর্টে। ঢাকা এখন সত্যিই পোস্টার ব্যানারের নগরী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুরো শহর জুড়ে ছড়িয়ে পড়েছে পোস্টার, ব্যানার আর ফেস্টুনের দখলদারিত্ব। আইন আছে, নিষেধাজ্ঞা আছে, কিন্তু প্রয়োগ নেই বললেই চলে। ফলে নগরের দেয়াল, ফুটপাত, খুঁটি, ওভারব্রিজ কোথাও পোস্টার না লাগানোর জায়গা নেই। এমনকি ২৪-এর গ্রাফিতি পর্যন্ত রেহাই পায়নি। অধিকাংশ দেয়ালের শিল্পকর্মই এখন ঢেকে গেছে সম্ভাব্য প্রার্থীদের প্রচারণা পোস্টারে। নগরবাসীর অভিযোগ আরও স্পষ্ট। রাজনৈতিক দলগুলোর সম্ভাব্য এমপি প্রার্থীরা যেন পোস্টার লাগানোর দৌড়ে প্রতিযোগিতায় নেমেছেন। যেসব বাড়ির দেয়ালে বড় বড় করে লেখা থাকে পোস্টার লাগানো নিষেধ, সেখানেও ঠাসা পোস্টার। মেট্রো রেল পিলার, দেয়ালচিত্র, বিদ্যালয়ের দেয়াল, এমনকি পার্কের চারপাশ সব জায়গায় এখন পোস্টারের দখলে। ডিএনসিসি ও ডিএসসিসি দুই সিটি কর্পোরেশনই বলছে তারা নিয়মিত অপসারণ অভিযান চালাচ্ছে, কিন্তু ফলাফল শূন্য। ডিএনসিসি নির্ধারিত স্থানে পোস্টার লাগানোর জন্য ৫০টির বেশি বোর্ড স্থাপন করেও কাঙ্ক্ষিত সুফল পায়নি। বোর্ডগুলো প্রায় খালি, আর আশেপাশের দেয়ালে পোস্টারের সয়লাব। দক্ষিণ সিটির অবস্থাও আরও করুণ। অভিযান নেই বললেই চলে। প্রশাসকদের দায়িত্বহীনতা আর নজরদারি শূন্যতায় পুরো দক্ষিণাঞ্চল এখন পোস্টার দখলে নোংরা হয়ে উঠেছে। ২০১২ সালের দেয়াল লিখন ও পোস্টার লাগানো নিয়ন্ত্রণ আইনে কঠোর শাস্তির বিধান থাকলেও তার প্রয়োগ নেই। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা মত দিয়েছে, পোস্টারের এই অপসংস্কৃতি বন্ধে রাজনৈতিক দলগুলোকেই দায়িত্ব নিতে হবে। যেহেতু পোস্টারে প্রার্থীর নাম ঠিকানা থাকে, তাই সিটি কর্পোরেশনের উচিত আইন অনুযায়ী সরাসরি ব্যবস্থা নেওয়া। এদিকে উত্তর সিটি বলছে তারা গত এক মাসে ১,২৫,০০০ পোস্টার ব্যানার অপসারণ করেছে, কিন্তু বাস্তবে গুলশান, বনানী, মিরপুর সকল জায়গাতেই পোস্টারের সয়লাব দৃশ্যমান, বিশেষ করে সম্ভাব্য এমপি প্রার্থীদের রাজনৈতিক প্রচারণায়। নগর কর্তৃপক্ষের উদ্যোগের অভাব, আইনের প্রয়োগহীনতা এবং রাজনৈতিক দলের দায়হীনতার কারণে ঢাকা আজ পরিণত হয়েছে পোস্টার ব্যানারের নগরীতে। নগরবাসীর প্রশ্ন, এভাবে একটি আধুনিক রাজনীতি চলতে পারে? শহরের সৌন্দর্য ফেরাতে এখনই প্রয়োজন কঠোর ব্যবস্থা ও বাস্তবায়নযোগ্য পরিকল্পনা। নাফিস আব্দুল্লাহ, জাগো নিউজ। নগর জুড়ে যত্রতত্র পোস্টার ব্যানারের দখলদারিত্ব নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক মুসা আহমেদ। আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের আলোচনায়। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে প্রথমেই জানতে চাইবো, এই যে সামনে নির্বাচনকে রেখে যে ঢাকা পোস্টারে একদম ঢেকে গেছে, এই যে পোস্টারের একটা সুনামি আমরা দেখতে পাচ্ছি, এর নেপথ্যে আসলে কারণটা কি? আমরা জানি আইন আছে এবং নিষেধাজ্ঞাও আছে, তারপর কেন বন্ধ করা যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আগামী ফেব্রুয়ারিতে কিন্তু জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে সামনে রেখে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের সম্ভাব্য যে এমপি প্রার্থী আছে তাদের হচ্ছে ব্যানার, পোস্টার পুরো ঢাকা শহর কিন্তু ছেয়ে গেছে। একইভাবে ঢাকার বাইরে কিন্তু একই অবস্থা অন্যান্য জেলা শহরগুলো, উপজেলা শহরগুলোতে। তার মধ্যে ঢাকা হচ্ছে একটা রাজধানী শহর। এই রাজধানীর যে একটা সৌন্দর্য থাকে, সেই সৌন্দর্যটা কিন্তু আমরা দেখেছি পোস্টারে পুরো ঢেকে গেছে। বিভিন্ন পার্ক, মাঠ, ঐতিহ্যবাহী স্থাপনা সব জায়গায় কিন্তু আপনার দেয়ালে পোস্টার,
সামনে গাছের মধ্যে প্যারাক লাগিয়ে হচ্ছে পোস্টার লাগানো পোস্টার হচ্ছে। লাগাচ্ছে এই পোস্টার লাগানোর আসলে ঠেকানোর দায়িত্ব হচ্ছে সিটি কর্পোরেশনের। এই নিয়ে কিন্তু আপনার 2012 সালে একটা আইন আছে, পোস্টার যেহেতু না লাগায় বা লাগালে কি ধরনের শাস্তি বা জেল জরিমানা কি আছে এই সংক্রান্ত একটা আইনও সরকার করেছিল। কিন্তু আমরা এই আইনটার যথাযথ প্রয়োগ কখনোই দেখিনি। ধরুন আপনি পোস্টার লাগালেন, তো সিটি কর্পোরেশন কিছু ক্ষেত্রে যখন মিডিয়াতে এগুলো নিয়ে লেখালেখি হয় সেই সময় আমরা দেখি যে তারা উচ্ছেদ অভিযান বা পরিষ্কার পোস্টারগুলো খুলে ফেলে, ব্যানারগুলো খুলে ফেলে এগুলো নিয়ে ফেলে দিচ্ছে। কিন্তু যে লাগাচ্ছে তাকে কিন্তু কখনো আমরা জরিমানা করতে দেখিনি, তাকে কিন্তু কখনো জেলও পাঠাতে আমরা দেখিনি। সিটি কর্পোরেশনের এই কার্যক্রমটা না থাকাতে, আইনের প্রয়োগটা না করাতেই কিন্তু বারবার এই পোস্টার লাগানো হচ্ছে এবং এই শহর নোংরা হচ্ছে। আর যারা হচ্ছে শহর বিভিন্ন দেখবেন আপনি বিভিন্ন এমপি হোক, মন্ত্রী বা মেয়র যারাই আসে না কেন দায়িত্ব ক্ষমতা সরকারের, তারা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেয় যে আমি নির্বাচিত হলে এই শহরের জন্য এই উন্নয়ন করব, ওই উন্নয়ন করবে, বিভিন্ন ধরনের তারা প্রতিশ্রুতি দিয়ে থাকে। শহরের সৌন্দর্য বাড়ানোর জন্য বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে থাকে। কিন্তু এই ব্যক্তি কিন্তু যখন নির্বাচনের আগে পোস্টার লাগিয়ে শহরকে নোংরা করে ফেলে, সৌন্দর্যটা নষ্ট করে এখন যারা এমপি প্রার্থী আছেন তাদের কাছে জাতির প্রত্যাশা আসলে কেমন সেটা আমরা কিন্তু পোস্টার দেখে বুঝতে পারি। প্রত্যেকটা রাজনৈতিক দল, আওয়ামী লীগ তো এখন মাঠে নেই, বিএনপি জামাত হতে শুরু করে অন্যান্য সব রাজনৈতিক দলের কিন্তু পোস্টার এখন মাঠে আছে, বিভিন্ন জায়গায় দেয়ালে লাগানো আছে। তো এই ক্ষেত্রে কোনো আইনের প্রয়োগ না হওয়াতে এই প্রবণতাটা বেড়েই চলছে। উত্তর সিটি কর্পোরেশনে তাও কিছুটা কম দেখা যায়, কিন্তু দক্ষিণ সিটি কর্পোরেশনে কিন্তু কোনো কার্যক্রমই দেখা যাচ্ছে না। সিটি কর্পোরেশনের আসলে এই যে নিষ্ক্রিয়তার পেছনের বড় কারণটা কি আপনার কি মনে হয়? দক্ষিণ সিটি কর্পোরেশনে আপনি জানেন যে 2024-এর 5 আগস্টের সময় কিন্তু আপনার 2 দিন আগেই দক্ষিণের মেয়র তাপস দেশ ছেড়ে চলে যান। তারপর থেকে এ পর্যন্ত আমার জানা মতে 3 জন প্রশাসক নিয়োগ হয়েছে। একজন প্রশাসক কেউ 4 মাস, 6 মাস, 9 মাস করে থেকে তারা রুটিন ওয়ার্ক দায়িত্ব পালন করে যাচ্ছে। কিন্তু একটি সিটি কর্পোরেশনের মেয়রের যে দায়িত্ব, মেয়রের যে কর্তব্য এবং নাগরিকদের কাছে তার যে জবাবদিহিতার জায়গাটা, সেটা কিন্তু এখন যারা প্রশাসকের দায়িত্বে আছেন তারা করতে পারছেন না বা করছেন না। করার সুযোগ আছে কিন্তু তারা করছেন না। তারা সবাই কিন্তু সরকারের অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা। তারা আসেন, সিটি কর্পোরেশনের কিছু ফাইল থাকলে সে ফাইলগুলো সিগনেচার করেন। এছাড়া একটা শহরকে কিভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, শহরটাকে কিভাবে সৌন্দর্য বর্ধন করা যায়, বিভিন্ন প্রকল্প নেওয়ার, আরও রাস্তাঘাটগুলো আরও যেখানে ভাঙাচোরা আছে সেগুলো সংস্কার বা উন্নয়ন কাজ অনেক আছে। এই কাজগুলো নেওয়ার ক্ষেত্রে আমরা দেখেছি যে তেমন একটা দক্ষিণ সিটি কর্পোরেশন একটা পারদর্শী নয়। গত 1 বছরের বেশি এই গণঅভ্যুত্থানের পরে কিন্তু আমরা সেটাই দেখেছি। উত্তর সিটি কর্পোরেশনে আবার যেটা ঘটেছে, উত্তর সিটি কর্পোরেশনের একজন ব্যক্তিকে মানে সরকারের বাইরের একজন ব্যক্তিকে কিন্তু প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। সে ফুল টাইম এখানে কাজ করছে, যার কারণে তারা আমরা দেখেছি 1 মাস আগে প্রায় 1 লক্ষর উপরে অবৈধ ব্যানার, ফেস্টুন, পোস্টার অপসারণ করেছে। আর তারা এখনো নিয়মিত কার্যক্রম চালাচ্ছে। তাদের এখানে যে পদরাতে যে ব্যক্তিকে দেওয়া হয়েছে সে সার্বক্ষণিক কাজ করতে পারছে, সে সরকারের বাইরের ব্যক্তি, সে ক্যাডার সার্ভিসের কেউ নয়। দক্ষিণ সিটি কর্পোরেশনে যদি এমন কাউকে দেওয়া হতো যে সরকারের বাইরে কাউকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাহলে হয়তো ফুল টাইম কাজ করলে সে একজন মেয়র যে কাজটা করতে পারতো, হয়তো ওকে প্রশাসক হিসাবে ও কোনো ব্যক্তিও সেই কাজটা করতে পারতো। কিন্তু এই কারণেই দক্ষিণ সিটি কর্পোরেশনে কার্যক্রমটা, পোস্টার অপসারণ কার্যক্রম বলি আর অন্যান্য উন্নয়ন কার্যক্রম বলি, সব দিকেই হচ্ছে দক্ষিণ সিটি কর্পোরেশন অনেক পিছিয়ে আছে। আপনি যেমনটি বলছিলেন যে মেট্রো রেলের পিলার হোক বা স্কুল কলেজ থেকে শুরু হোক বা গ্রাফিতি হোক, যে কোনো দেয়ালে কিন্তু এই যে পোস্টারের একটা সুনামি বয়ে যাচ্ছে। সব জায়গাতেই পোস্টারের দখলদারিত্ব। আপনার কাছে জানতে চাইবো, আপনার মাঠ পর্যায়ের অভিজ্ঞতা থেকে আপনার কি মনে হয় এই যে শহরের সৌন্দর্য নষ্ট করার পাশাপাশি এটা নাগরিক জীবনে কি কি ধরনের প্রবলেম ক্রিয়েট করছে? খুব ভালো একটা প্রশ্ন বলেছেন যে আপনি খেয়াল করবেন যে 2024-এর যে গণঅভ্যুত্থানের পরে আপনার প্রত্যেকটা দেয়ালে আমি দেখেছি যে শহরের মনে হয় 80% মূল সড়ক, বড় গলি সড়ক যেগুলো, সেগুলো দেয়ালে বিভিন্ন বাসাবাড়ি হোক বা সরকারি স্থাপনা হোক, দেয়ালে কিন্তু আপনার গ্রাফিতি আঁকা ছিল। দলমত নির্বিশেষে সবাই নিজের মতো করে গ্রাফিতি আঁকছে। কোনো প্রতিষ্ঠান কিন্তু বলে না যে গ্রাফিতি আঁকো বা সংস্কৃতি মন্ত্রণালয়, এমনটা কিন্তু না। সব নিজ উদ্যোগে, ব্যক্তি নিজ উদ্যোগে তারা বিভিন্ন ধরনের বিভিন্ন সাইন আছে সেখানে এরকম গ্রাফিতি প্রতিবাদের ভাষা হোক বা সেটা প্রাকৃতিক কোনো সৌন্দর্য যেটাই হোক। তো আমরা দেখেছি যে এই কারণে কিন্তু পথচারী যারা রাস্তায় হাঁটতো বা রাস্তায় কোথাও দাঁড়িয়ে থাকলে আমি একটা গ্রাফিতির দিকে তাকিয়ে আছি, আমার খুব ভালো লাগতো। কিন্তু এখন দেখেছি কি যে 1 বছরের মাথায় কিন্তু আপনার সেই পোস্টারে সেই গ্রাফিতির কোনো চিহ্ন নেই।
অধিকাংশ জায়গায় হচ্ছে পোস্টার দিয়ে হচ্ছে গ্রাফিতি নষ্ট করে ফেলা হয়েছে এবং জুলাই যে গণঅভ্যুত্থান এবং জুলাই যে স্মৃতি যে একটা ছিল সেটাও কিন্তু আস্তে আস্তে ঢাকা পড়ে যাচ্ছে। তো এই বিষয়টা সিটি কর্পোরেশনের দায়িত্ব আসলে যে এই জুলাই স্মৃতিকে যদি গ্রাফিতিগুলো টিকে রাখা যেত অন্তত শহরের সৌন্দর্যটা আরেকটু বেশি থাকতো, ভালো হতো। এই যে রাজনৈতিক দল হোক বা সম্ভাব্য প্রার্থী হোক, তাদের এই যে পোস্টার লাগানোর যে প্রবণতা, এটা এতটাই বেশি যে নিষেধাজ্ঞার পরও কিন্তু তারা থামছে না। তো আপনার কাছে জানতে চাইবো, এটা কি শুধু ক্ষমতার প্রদর্শন নাকি শাস্তিহীনতার সংস্কৃতি তাদেরকে এতটা বেপরোয়া করে তুলেছে? আচ্ছা, যে বিষয়টা যে আপনার আইনটা হয় 2012 সালে, তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় একদিক দিয়ে তারা আইন করেছে, আরেকদিকে কিন্তু আইনের প্রয়োগটা কিন্তু সেই সময় হয়নি। তখনই কিন্তু আওয়ামী লীগের যারা নেতা ছিল তারা এই ব্যানার পোস্টার কিন্তু সারা শহর জুড়ে টানিয়েছে। এখনো সেম অবস্থা যে রাজনৈতিক দলের নেতারা পোস্টার টানাচ্ছে কিন্তু সিটি কর্পোরেশন সে আইনের প্রয়োগ করছে না। সমস্যাটা কোথায় আসলে? সিটি কর্পোরেশনের যারা মেয়র থাকে তারা কিন্তু রাজনৈতিক দলেরই মেয়র থাকে। এখন সে যখন একজন মেয়র আরেক যে পোস্টার লাগিয়েছে সেও তো রাজনৈতিক কোনো প্রভাবশালী নেতাই, সে তার এই আইনের প্রয়োগটা ওই রাজনৈতিক নেতার উপরে করছে না, শিথিল করে রাখছে। নিজের দলের লোক কাকে দিবে? এখন ধরুন আপনার বিএনপির পন্থী কোনো মেয়র যদি দায়িত্ব গ্রহণ করে, সে তো তার রাজনৈতিক দলের নেতাদের এমপিকে বা তার রাজনৈতিক দলের অন্য কোনো মহাসচিব হোক বা অন্য যে কোনো পদেরই হতে পারে, তাদের বিরুদ্ধে হচ্ছে সেই ব্যবস্থাটা নেবে না। সেই কারণেই হচ্ছে এই আইন আছে কিন্তু সেটার প্রয়োগ নেই। আর এই প্রয়োগ না থাকাতেই হচ্ছে কিন্তু এই শহর আপনার এই এত ধরনের নোংরা হয়ে আছে এই পোস্টারের কারণে। তবে একটা পজিটিভ বিষয় হচ্ছে আপনার সামনে জাতীয় নির্বাচনে কিন্তু আপনার নির্বাচন কমিশন থেকে একটা পরিপত্র জারি করা হয়েছে যে নির্বাচনে যারা প্রার্থী হবেন তারা কোনো পোস্টার লাগাতে পারবেন না। আগে তো দেয়ালে লাগাতো পোস্টার, কিন্তু পরবর্তীতে সিদ্ধান্ত ছিল যে আপনার ঝুলাতে পারবে, গাছে বা দেয়ালের সাথে ঝুলাতে পারবে। এখন সেই পোস্টারও কিন্তু নিষিদ্ধ। তো এইভাবে যদি পোস্টার সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে যেতে পারি, আমার মনে হয় অবশ্যই সামনে এই শহরের জন্য অনেকটা মঙ্গল হবে। না হয় অন্যথায় এই পোস্টার বা পোস্টার সাথে কিন্তু পলিথিনও অনেক সময় থাকে, তো পলিথিন মোড়ানো থাকে বা পোস্টার উপরে পলি ল্যাপ থাকে। তো এগুলো হচ্ছে রাস্তায় পড়ে, ফুটপাতে পড়ে কিন্তু আবার বর্ষাকালে গড়িয়ে হচ্ছে ড্রেনের ভিতরে যে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। তো সব মিলিয়ে এগুলো পরিবেশের জন্য অবশ্যই ক্ষতি। তো সরকারের উচিত আইনের প্রয়োগ করা এবং যে লাগাবে তার নাম ঠিকানা কিন্তু আপনার পোস্টারে আছে। প্রত্যেকটা পোস্টার যে অমুক ভাইয়ের কে এমপি হিসাবে দেখতে চাই, অমুক ভাইয়ের সালাম নিন, ওই ভাইয়ের নামও কিন্তু লেখা আছে। যে সৌজন্য এই কপিটা লাগাচ্ছে তার নামও লেখা আছে। তাহলে আমরা কেন তাকে জরিমানা করতে পারছি না? মানে অপরাধীকে আমরা সেটা জানছি কিন্তু অপরাধী জানছি, সিটি কর্পোরেশন সেই ব্যবস্থাটা নিচ্ছে না। সেটাই যদি নেয় তাহলে হয়তো ভবিষ্যতে শহরটা ক্লিন থাকবে, না হয় অন্যথায় এই শহর ক্রমান্বয়ে আরো হয়তো আরো খারাপের দিকে যাবে। আসলে আমি আপনার সাথে একদমই একমত। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে আপনার কাছে জানতে চাইবো যে শহরকে এই যে পোস্টার ব্যানারের দখল থেকে মুক্ত রাখতে আমাদের কি কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত, এবং শুধু আমাদেরই না, এই যে রাজনৈতিক দল বলি বা প্রশাসনিক লোকজন বলি, এদের পক্ষ থেকে বা কি ধরনের দায়িত্ব নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনি জানেন যে এখন কিন্তু ডিজিটাল যুগ আমরা বলি, তো ডিজিটাল যুগে প্রচারণার অনেক মাধ্যম আছে। এর মধ্যে বড় একটি মাধ্যম কিন্তু ফেসবুক বা টুইটার, অন্যান্য যে ইয়েগুলো থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আছে, সেখানে কিন্তু প্রচারণার অনেক সুযোগ আছে। আমরা একটা দেখেছি যে আমি মহাখালী এলাকায় আমার বাসা, এই এলাকার যে এমপি প্রার্থী হবে জামাত ইসলামের, সে তার পোস্টার খুব কম দেয়ালের সাথে, কিন্তু তার অন্যান্য ব্যানার পোস্টারও অবশ্য টানানো আছে গাছে বা দেয়ালে। তো ওই ব্যক্তি কিন্তু ফেসবুকেও সমান হারে বিভিন্ন ধরনের তার পোস্টার হোক, সামাজিক কার্যক্রম হোক, তার প্রচারণাটা ফেসবুকে সে নিয়মিত বুস্ট করে দিচ্ছে। তো ওই মাধ্যমে যদি যায়, অথবা আপনার এই এলাকার আমি প্রার্থী, আমি একটা ডকুমেন্টারি আকারে আমার প্রার্থীতা জানান দিলাম, সেটা আমি টেলিভিশনে হোক, সেটা পত্রিকায় বিজ্ঞাপন হোক, সেভাবে কিন্তু আমার প্রচারের সুযোগ আছে। তো এই পোস্টার সংস্কৃতি বাদ দিয়ে ডিজিটাল মাধ্যমে যদি আসে, একটা সিস্টেমের মাধ্যমে আসলে অবশ্যই প্রচারণা দরকার আছে যে কোন এলাকায় কে প্রার্থী জনগণও জানতে হবে। তাই জনগণকে জানানোর জন্য এই পোস্টার দিয়ে জনগণকে নোংরার একটা আবর্জনা শহর উপহার দিয়ে এই ধরনের প্রচারণা না করে ডিজিটাল মাধ্যমে গেলে আমার মনে হয় এই পরিবেশের জন্য অনেকটা ভালো হবে। একদমই তাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক মুসা আহমেদের সঙ্গে। চলে যাচ্ছে অন্যান্য সংবাদে। সকলের সহযোগিতা ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন।
সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দিনের সংলাপে সিসি বলেন, নির্বাচনে আচরণ বিধিও অন্যতম গুরুত্বপূর্ণ। এটার উপর নির্ভর করবে সুন্দর নির্বাচন। তিনি আরো বলেন, যারা সরাসরি ভোটারদের প্রভাবিত করতে পারে তাদেরও পরামর্শ প্রয়োজন। আর দায়িত্ব নেবার পর থেকে গুরুত্বপূর্ণ কাজ সম্পাদনের পাশাপাশি অনেক চ্যালেঞ্জও মোকাবিলা নির্বাচন কমিশনের মধ্যে ভোটার তালিকায় হালনাগাদ, পোস্টাল ব্যালট, কারাবন্দী, অসুস্থদের ভোটের ব্যবস্থা করা অন্যতম। ভোটার তালিকা হালনাগাদ করানোর একটা বিশাল কাজ আমাদেরকে হাতে নিতে হয়েছে। আর আপনারা জানেন যে এই বছর আমরা অনেকগুলো নতুন ইনিশিয়েটিভ আমরা নিয়েছি, বিশেষ করে পোস্টাল ব্যালটের মাধ্যমে আমাদের যে এক্সপাট্রিয়েট ডায়াসপোরা আছে এদেরকে ভোটের ব্যবস্থা করা। অতীতে কেউ এইখানে হাত দেয় নাই, এই জায়গাটা হাত দেয় নাই, এটা অত্যন্ত ভেরি কমপ্লেক্স কমপ্লিকেটেড একটা ইস্যু। এটা সারা দুনিয়া বিশ্বব্যাপী এটা নিয়ে এটা একটা বিভিন্ন চ্যালেঞ্জের মুখে কিন্তু অনেক দেশ সাকসেসফুলি এটা ইমপ্লিমেন্ট করতে পারে নাই। এটা আমরা অনেক বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা করে একটা লাক্সই একটা অপশন বের করেছি। ডেসপাইট অল লিমিটেশনস আমরা আশা করি যে এটা দিয়ে মোটামুটি এই প্রথমবারের মতো একটা যাত্রা আমরা শুরু করলাম। আগামী সোমবার জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে। মামলার আসামি হিসেবে আছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, রায় ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল দ্বারা ঘোষিত হবে। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল এখনও পলাতক, আর সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন কারাগারে আটক এবং রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে 5টি অভিযোগ এনেছেন এবং সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন। অন্যদিকে আসামি পক্ষ তাদের নির্দোষ দাবি করে খালাস চেয়েছেন। রায় সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফেসবুক পেজ। মামলার প্রসিকিউশন ও আসামি পক্ষের যুক্তি তর্ক শেষ হয়েছে গত 23 অক্টোবর। রাষ্ট্রপক্ষের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ন্যায় বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। Treat chocolate. Treat moment. Sweet moment. আওয়ামী লীগ সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা গণহত্যা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে সারা দেশে উদ্বেগ তৈরি হচ্ছে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার জাতীয় প্রেস ক্লাবে মাওলানা ভাসানীর 49তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, রায়ের কারণে দেশে এক ধরনের অনিশ্চয়তা ও আতঙ্ক বিরাজ করছে। কিছু মহল পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টি করতে চাইছে, যা রোধ করতে হবে। আমরা আজকে ছাত্র জনতার একটা অভ্যুত্থানের মধ্যে যোগছেন, কারণ শেষ হয়েছে শেখ হাসিনা এই দেশ থেকে চলে যাওয়া নিয়ে সেই অবস্থাটাকে মানুষের যে আকাঙ্ক্ষাটাকে মানুষের চাওয়া থেকে কিন্তু আমরা সঠিকভাবে ধরতে পারছি না। আজকে এই সরকার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা এখনো ডক্টর ইউনূস সরকারের প্রতি আস্থা রাখি। অন্তর্বর্তীকালীন সরকারের কোনো অংশের অধিকার নেই জনগণের আস্থার জায়গা দুর্বল করার। পটুয়াখালী সদর উপজেলার বড় বিঘাই ইউনিয়নে অসহায় এক বৃদ্ধ দম্পতিকে সহযোগিতা করতে গিয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের যে সরকার, সেই সরকার জুলাই আন্দোলন, অভ্যুত্থান, বিপ্লব যেটাই বলি তার সরকার, এই সরকারের প্রতি অকুণ্ঠ সমর্থন ছিল বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের। আমরা এখনো সমর্থন প্রত্যাহার করিনি, বরং এখনো আস্থা রাখি। কিন্তু আস্থার জায়গাটি দুর্বল করার নিশ্চয়ই দায়িত্ব নেই অন্তর্বর্তী সরকার। আপনারা জানেন, বিদ্যুতের জন্য যে চুক্তি করেছিল শেখ হাসিনা ভারতের একটি প্রাইভেট কোম্পানি আদানির সাথে, সেটা শেখ হাসিনা দেশের স্বার্থে করেনি, সেইটা শেখ হাসিনা জনগণের স্বার্থে করেনি, সেইটা করেছে ওই বিদ্যুৎ কোম্পানির স্বার্থে। কারণ ভারতের একটি কোম্পানিকে
যদি তিনি দেশের স্বার্থ নষ্ট করে চুক্তি করেন, তাহলে ভারত শেখ হাসিনাকে টিকিয়ে রাখবে। এই ধরনের আরও অনেক কিছু করেছে, আরও অনেক চুক্তি করেছেন অন্যান্য বিষয়ে। আমি শুধু একটা কথা, ঢাকা মহানগর পুলিশ নতুন ইউনিফর্ম পরে দায়িত্ব পালন শুরু করেছে। রোববার রাজধানীর বিভিন্ন এলাকায় নতুন পোশাকে পুলিশ কর্মীদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। নতুন ইউনিফর্মে পুলিশের লক্ষ্য হলো আগের অভিযোগ মুছে নতুনভাবে পথ চলা শুরু করা। ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান জানিয়েছেন, শনিবার থেকে ডিএমপিতে নতুন পোশাক চালু হয়েছে। সব সদস্যকে পর্যায়ক্রমে দেওয়া হবে। নতুন ইউনিফর্ম সব সদস্যের জন্য একরকম। ট্রাফিক ও অপরাধ বিভাগের পোশাক একই রঙের। পুলিশের পোশাক আয়রন রঙের, র্যাবের জলপাই আর আনসারের গোল্ডেন হুইট রঙের। বৈষম্য বিরোধী আন্দোলনের পর সমালোচনার মুখে থাকা পুলিশ বাহিনীর সংস্কার ও পোশাক পরিবর্তনের দাবি ওঠে। এর অংশ হিসেবে নতুন লৌহ রঙের ইউনিফর্ম অনুমোদন করা হয়েছে। বিশেষায়িত ইউনিট যেমন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন, টুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশ ও নৌ পুলিশ এই পোশাক পরবে। জেলা ও রেঞ্জ পুলিশের জন্য পর্যায়ক্রমে নতুন ইউনিফর্ম দেওয়া হবে। তবে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও স্পেশাল প্রোটেকশন ব্যাটালিয়নের পোশাক আগের রঙের থাকবে। পটুয়াখালীতে জেলা যুবদলের সাবেক সহসভাপতি ও সদর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ রিমানুল ইসলাম রিমুর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সামনে কাফনের কাপড় পরে রাস্তায় অবস্থান নেন নেতাকর্মীরা। 2024 সালের 5 আগস্টের আন্দোলনের পর একটি ঘটনাকে কেন্দ্র করে রিমুকে জেলা যুবদল থেকে বহিষ্কার করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রোববার কাজিরহাট ব্রিজের উপর নেতাকর্মীরা আন্দোলন করেন। রোববার হতদরিদ্র একটি অসহায় পরিবারকে তারেক রহমানের পক্ষ থেকে সহযোগিতা করতে পটুয়াখালী আসেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার আগমনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীরা কাফনের কাপড় পরে রাস্তায় শুয়ে পড়েন। পরবর্তী সময় রুহুল কবির রিজভী নেতাদের সঙ্গে কথা বলার পর তারা রাস্তা থেকে সরে যান। পটুয়াখালী সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদ বলেন, রিমু ভাই দীর্ঘ 17 বছর আমাদের পাশে ছিলেন। তার নেতৃত্ব আমরা আন্দোলন সংগ্রাম করেছি। তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে। তার মতো ত্যাগী নেতাকে সামনে নির্বাচনে খুব দরকার। আমরা তাকে যুবদলে ফিরে পেতে চাই। জানাবো আন্তর্জাতিক সংবাদ। মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার 19বিংশ শতাব্দীর সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়কে ব্রিটিশ এজেন্ট বলে মন্তব্য করেছেন, যা তীব্র রাজনৈতিক বিতর্কে জন্ম দিয়েছে। আগার মালওয়া জেলায় বিরসা মুন্ডা জয়ন্তী অনুষ্ঠানে পারমার দাবি করেন, রামমোহন রায় সমাজকে জাতপাতের ভিত্তিতে বিভাজিত করতে ব্রিটিশদের এজেন্ট হিসেবে কাজ করেছিলেন। তিনি অভিযোগ করেন, ইংরেজি শিক্ষার আড়ালে তখন ধর্মান্তরণের বিপজ্জনক চক্র চলছিল এবং ব্রিটিশরা অনেক ভারতীয় সংস্কারককে দাসত্বে আবদ্ধ করেছিল। বিরসা মুন্ডা এই চক্র ভেঙে আদিবাসী সমাজকে রক্ষা করেছিলেন। পারমারের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেস। দলের মুখপাত্র ভূপেন্দ্র গুপ্তা একে লজ্জাজনক আখ্যা দেন এবং প্রশ্ন তোলেন, সতীদাহ প্রথা বিলুপ্তিকেও কি ব্রিটিশ দালালি বলা হবে? পারমারের বিতর্কিত বক্তব্য নতুন নয়। এর আগে তিনি ভারতের ইতিহাস বিকৃত ও ভুলভাবে শেখানোর অভিযোগ তুলেছেন। সম্প্রতি তার মন্ত্রণালয় সরকার ও বেসরকারি কলেজকে নির্দিষ্ট বই অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে, যার বেশিরভাগ লেখক আরএসএস এর সঙ্গে যুক্ত। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। জর্জিয়ার বিপক্ষে 4-0 ব্যবধানের বড় জয় বিশ্বকাপ ফুটবলে কোয়ালিফাই করার কাছাকাছি এসে দাঁড়িয়েছে স্পেন। এখন পর্যন্ত 5 ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। এখন পর্যন্ত কোনো ম্যাচেই গোল হজম করেনি দলটি। প্রতিপক্ষকে হজম করিয়েছে 19 গোল। স্পেনের অর্জিত পয়েন্ট এখন 15, 3 পয়েন্ট এগিয়ে আছে 2-এ থাকা তুরস্কের চেয়ে। এই গ্রুপের পরবর্তী ম্যাচ ঘরের মাঠে তুরস্কের কাছে 7-0 ব্যবধানে পরাজিত না হলে বিশ্বকাপ নিশ্চিত হয়ে যাবে লুইস দে লা ফুয়েন্তের দলের। লামিনে ইয়ামালের চোট নিয়ে বার্সেলোনা ও স্পেন দলের টানাপোড়েনের প্রভাব দেখা যায়নি 15 নভেম্বর জর্জিয়ার বরিস পাইচাৎসে দিনামো অ্যারেনায়।
জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল। বাকি 2 গোল আসে মার্টিন জুবিমেন্দি ও ফেরান তোরেসের পা থেকে। আধিপত্য বজায় রেখে পাওয়া জয়ের ম্যাচটিতে গোল করা শুরু করে স্পেন 11 মিনিটে। জর্জি গোকেলোইশাইভিলি হ্যান্ডবলের পর মিকেল ওয়ারজাবাল পেনাল্টি থেকে গোল করেন। প্রথম গোলের মিনিট 11 পর গোল করেন জুবিমেন্দি। ব্যবধান বাড়ান তিনি ফ্যাবিয়ান রুইজের সহায়তায় বল পেয়ে। বক্সে ঢুকে পরাস্ত করেন প্রতিপক্ষের গোলকিপারকে। প্রথমার্ধের 35 মিনিটে ওয়ারাজাবালের পাস থেকে দলের তৃতীয় গোলটি করেন ফেরান তোরেস। বিরতির পর খেলা ফিরলে এবার ওয়ারাজাবালকে গোলে সহায়তা করেন তোরেস। তার বাঁকানো ক্রস 63 মিনিটে হেড দিয়ে নিজের জোড়া ও দলের হালি নিশ্চিত করেন ওয়ারাজাবাল। ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা স্পেন এখন পর্যন্ত বাছাই পর্বের 5টি ম্যাচই জিতেছে। এই সময় তারা 19 গোল করেছে এবং একটি গোলও হজম করেনি। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ঢাকা এখন পোস্টার ব্যানারের দখলে, শহরের সৌন্দর্য হারিয়ে যাচ্ছে প্রতিটি দেয়ালে। সকলের সহযোগিতা ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। মানবতা বিরোধী অপরাধে ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার হবে শেখ হাসিনার রায়। রাজা রামমোহন রায়কে ব্রিটিশ এজেন্ট বললেন বিজেপি নেতা। এবং অপরাজিত অভিযানে আরও এক ধাপ এগিয়ে, শতভাগ জয়ে বিশ্বকাপের দরজায় স্পেন। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 5টায় দেখবেন দেশ জুড়ে সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।